सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति 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 हरि ओम। तो শিষ্যগণ, আমাদের পাঠ শেষ হয়েছে। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আজকে আমরা শুধুমাত্র সেই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। তোমাদের মনে যা প্রশ্ন আসছে তোমরা আমাকে বলতে পারো। আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে আমাদের মনে অনেক প্রশ্নের উৎপত্তি হয়েছে, আর সেই প্রশ্নের উত্তরের সন্ধানেই আমরা আপনার কাছে এসেছি। বেশ, নাট্যশাস্ত্র সম্পর্কিত যা যা প্রশ্ন তোমাদের মনে রয়েছে আজ আমরা সেই নিয়েই আলোচনা করব। বলো তোমাদের মনে কি প্রশ্ন আছে? মণিবর, আচ্ছা মণিবর, আমরা সবাই জানতে চাই যে নাট্যশাস্ত্র কি আর নাট্যশাস্ত্রের উদ্দেশ্যটাই বা কি? সে বহু আগের কথা, দুই যুগের এক সন্ধিক্ষণ। মানুষের মধ্যে দেশ, হিংসা, লোভ, মারামারি সেসব ভীষণ পরিমাণে গিয়েছিল বেড়ে। দেবরাজ ইন্দ্র সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে বললেন, প্রভু, এই পৃথিবীতে এত হানাহানি, হিংসা, মারামারি, লোভ এসবের থেকে মুক্তির কোনো উপায় নেই? মানুষকে কি সঠিক জ্ঞান পৌঁছে দেওয়া যায় না? ব্রহ্মা বললেন যে আমি 4টি বেদ রচনা করেছি, সবকিছু সেখানেই আছে, সেখান থেকেই তারা জ্ঞান আহরণ করছে। ইন্দ্র বললেন যে না, সেই বেদ থেকে তো তাদের শিক্ষা লাভ হলো না। যদি এমন কোন একটা খেলনার মতন জিনিস তৈরি করা যেত যা তারা শুনতেও পাবে, দেখতেও পাবে, তাহলে তাদের মন সেটা নিয়েই ব্যস্ত থাকবে এবং সেক্ষেত্রে ওদের অন্যদিকে আর মন যাবে না। এরপরেই ব্রহ্মা রচনা করলেন পঞ্চবেদ। না, সে তো ঠিকই মণিবর, কিন্তু আমার মনে একটি প্রশ্নের উদয় হয়েছে মণিবর। বল। সেটি হচ্ছে যে বেদেই তো সমস্ত জ্ঞানের ভান্ডার, মানে বেদেই তো জগতের সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে। তাহলে তো এই বেদেই তো যথেষ্ট ছিল আমাদের জন্য। তাহলে এই নতুন বেদ কি কেন সৃষ্টি হলো গুরুদেব, একটু যদি আমাদের। বেশ, যখন দেবরাজ ইন্দ্র ব্রহ্মাকে বললেন নতুন বেদ রচনার জন্য, ব্রহ্মা ঠিক এই কথাটিই বলেছিলেন, সৃষ্টির সমস্ত কিছুই এই 4 বেদের মধ্যেই রয়েছে, আবার একটি বেদ রচনা করবার কি প্রয়োজন? তখন দেবরাজ ইন্দ্র বললেন, প্রভু, কেবলমাত্র ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এরাই বেদ পাঠের উপযুক্ত, শূদ্রদের বেদ পাঠের অধিকার নেই। তাহলে বেদের জ্ঞান তাদের কাছে কিভাবে গিয়ে পৌঁছবে? যুক্তিটি সৃষ্টিকর্তা ব্রহ্মার মনে ধরল। উনি বুঝলেন যে ঠিকই তাই, শূদ্রদের বেদ পাঠের অধিকার নেই, বেদের জ্ঞান কিভাবে লাভ করবে তারা? তখন এই 4 বেদের থেকে রসদ এক জায়গায় করে প্রজাপতি ব্রহ্মা রচনা করলেন পঞ্চবেদ। আর কোন প্রশ্ন রয়েছে? আচ্ছা গুরুদেব, এই যে বেদ, এই বেদ শুধুমাত্র দেবতাদের জন্যই কি বানানো হতো? না, এই বেদ যখন রচনা করবার সময় এলো তখন ব্রহ্মা বললেন যে এই বেদ রচনার পর আমি দেবতাদের হাতে তুলে দেব। দেবতারা বেদ হাতে নিলেন, পড়লেন, কিন্তু তার অর্থ উদ্ধার করতে পারলেন না। তখন ইন্দ্রের নেতৃত্বে দেবতারা আবার ব্রহ্মার কাছে গেলেন, গিয়ে বললেন এই বেদ আমরা বুঝতে পারছি। তখন ব্রহ্মা
সেই বেদ আমার হাতে তুলে দিলেন। বললেন, আমি আমার শতপুত্রদের সঙ্গে যেন এই পঞ্চম বেদ, নাট্যবেদ নিয়ে চর্চা করি, তাদেরকে সাথে নিয়ে যেন নির্মাণ করি একটি নতুন প্রযোজনা। ব্রহ্মা আমাকে বললেন তিনি চান সেই প্রযোজনায় থাকুক নৃত্য এবং গীত। আমি প্রজাপতি ব্রহ্মাকে বললাম যে প্রভু, কেবলমাত্র নারীরাই এই নৃত্য এবং গীতে অংশগ্রহণ করতে পারে, তাদের ছাড়া তো এ সম্ভব না। প্রজাপতি ব্রহ্মা এই নৃত্য এবং গীতের জন্য সৃষ্টি করলেন অপ্সরা। এরপর যখন এগিয়ে যেতে লাগলো আমাদের প্রযোজনা, নির্মাণ হতে লাগলো নাট্য, তখন সেখানে আমাদের প্রয়োজন পড়ল দৈত্যদের। কারণ সেই প্রযোজনা ছিল অমৃত তুলে আনবার জন্য সমুদ্র মন্থন। তোমরা হয়তো জানো সেই সমুদ্র মন্থনে অংশ নিয়েছিল সবাই, এই বিশ্ব চরাচরের প্রত্যেকে অংশ নিয়েছিল ওই সমুদ্র মন্থনে। অতএব সেখানে সবাইকে থাকতেই হতো। কিন্তু সেই প্রযোজনা করতে রাজি হলো না দৈত্যরা। তারা বলল, দেবতাদের রচিত নাট্য, তাদের নির্মিত নাট্য, সেখানে নিশ্চয়ই দৈত্যদের খারাপ ভাবে দেখানো হবে। ব্রহ্মা তাদের সেই সন্দেহ দূর করলেন। তিনি বললেন, নাটকের উদ্দেশ্য কাউকে ভালো এবং কাউকে খারাপ দেখানো নয়, ভালোর ভালো এবং খারাপ, খারাপেরও খারাপ এবং ভালো, এই সমস্তটাই দেখানো হচ্ছে এই নাট্যের উদ্দেশ্য। তাই ঋগ্বেদের থেকে কথা, সামবেদের থেকে গান, যজুর্বেদের থেকে অভিনয় এবং অথর্ব বেদের থেকে রস, এই চারটিকে একসঙ্গে মিলিয়ে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টি করেছিলেন পঞ্চম বেদ। এবং সেই নাট্যবেদ, নাট্যশাস্ত্রে এই পৃথিবীর বিশ্বের চরাচরের সমস্ত জ্ঞান, সমস্ত শিক্ষা, সমস্ত কলা চর্চা সবকিছু যেন একসঙ্গে এসে মিশেছে। সেই একসঙ্গে মিলে এই পঞ্চম বেদের সৃষ্টি হয়েছে। একদম সেই সব কিছু একসঙ্গে মিলে সৃষ্টি হয়েছে এই পঞ্চম। পুরো সৃষ্টি, সব লৌকিক অলৌকিক ধর্ম, শিক্ষা সব এই নাট্যকলার মধ্যে। একদম এই নাট্যকলাকে তুমি বলতে পারো পৃথিবীর সমস্ত ভালো কিছু, সব শিল্পচর্চা, সব কিছুর মিশ্রণে, সব কিছু একসঙ্গে নিয়ে তৈরি হওয়া একটি নতুন শাস্ত্র, নতুন শিল্প। তাহলে নাট্যশাস্ত্র খুবই গুরুত্বপূর্ণ। যেরকম বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস নেওয়া, মানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিল্প। অথচ দেখুন, সমাজে একেই গুরুত্ব সহকারে দেখা হয় না। যথার্থই বলেছ, সমাজে এই নাট্যশাস্ত্রকে গুরুত্ব দেওয়া হয় না, কারণ তারা এই নাট্যশাস্ত্রের গুরুত্ব বোঝেন না। কিন্তু আমরা হলাম শিল্পী, আমাদের কাজ শিল্প নির্মাণ করা, সৃষ্টি করা, নীতি নির্ধারণ আমাদের কাজ নয়। আমরা শিল্পের চর্চা করতে পারি, কিন্তু নীতির সমালোচনা করব কিভাবে? তাই আমাদের উদ্দেশ্য হবে শিল্প সৃষ্টি করা। কিন্তু শিল্প শুধু তো সে শিল্পের জন্যই নয়, তার কাজ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, ভালোর কথা বলা, মন্দের কথা বলা, ভালো নিয়ে আসবার কথা বলা, খারাপকে দূরে সরিয়ে দেওয়ার কথা বলা। আমরা চেষ্টা করব আমাদের এই শিল্পে, আমাদের নাট্যকলায় এই সমস্ত কিছু মাথায় রেখে সমাজের ভালোর জন্য নাট্য সৃষ্টি। যথার্থই বলেছেন মনিবর। আসলে এই শিল্প ছাড়া সমাজ যেন একটা পশুর সমাজ। একদম, মানুষ উন্নততর জীব হয়েছে, মানুষ হয়েছে তার শিল্প চর্চা। শিল্প চর্চা মানুষকে আর সমস্ত প্রাণীর থেকে আলাদা করে। আশা করি তোমাদের নাট্যশাস্ত্র সম্পর্কিত যা প্রশ্ন ছিল
তার কিছুটা হলেও আমি নিরসন করতে পেরেছি। আজ তাহলে আমাদের এখানেই শেষ করতে হবে। আমরা আবার একবার মন্ত্রোচ্চারণের মাধ্যমে শেষ করব। সাধু সাধু সাধু। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। নমস্কার। আমরা বালার্ক নিন্তা বিশ্ব জনরঙ্গের অংশ হিসেবে আমাদের প্রযোজনা পঞ্চম বেদ প্রস্তুত করলাম। আমি সকলের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেব। নমস্কার, আমার নাম লোকনাথ ঘোষ। আমি পূজা কুণ্ডু। নমস্কার, আমি বসন্ত পাত্রেটকা। নমস্কার, আমি নির্মল সর্দার। নমস্কার, আমি শুভজিৎ চক্রবর্তী। আমরা আমাদের এই প্রযোজনা শেষ করব একটি সঙ্গীতের মাধ্যমে। আমরা সবাই মিলে শুরু করব সেই সঙ্গীত। এদেশ তোমার আমার, আমরা হব সবার, আশা পূরণ করব মোরা সবার প্রচেষ্টার। এদেশ তোমার আমার, আমরা হব সবার, আশা পূরণ করব মোরা সবার প্রচেষ্টার। আয় রে আয়, সবাই মিলে আয়, আয় রে আয়, সবাই মিলে আয়।